চ্যানেল সাকসেসে স্বাগত বন্ধুরা। আশা করি সব ভালো আছো। তো মক পিটি ভিডিও দেখছো তো, দুটো ইতিমধ্যে পাবলিশ হয়েছে। তো সামনের সপ্তাহ থেকে আরও পাবলিশ হবে। তো এখন ভাবছি যে দুটো করে যেটা বেরোচ্ছিল বুধ আর শুক্র, তার জায়গায় এবার থেকে 3টে করে বেরোবে, সোম বুধ শুক্র। তো এই ভিডিওগুলো দেখার ক্ষেত্রে আমি দু একজনের কাছ থেকে এরকম কমেন্ট শুনেছি। তো সে বলছে যে স্যার, আমি আপনার ওই প্রশ্নগুলো পাওয়ার পর ভিডিও যখন দেখছি, তখন ওই প্রশ্ন দেখার পর আমি কিন্তু উত্তরটা শুনছি না, তখন পজ করে দিয়ে আমি উত্তরটা নিজেই আগে ভেবে নিচ্ছি। উত্তরটা ভেবে নিয়ে তারপরে উত্তরটা শুনছি বা পরে আলোচনা শুনছি। তো এটা উৎসাহব্যঞ্জক। এরকম ভাবনা চিন্তা করে সে যে কাজ করছে খুবই ভালো। এরকম পদ্ধতি কেউ তোমরাও অ্যাডপ্ট করতে পারো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কারেন্ট অ্যাফেয়ার্স। কথাই ছিল যে রবিবারকে রবিবার একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেওয়া হবে। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, তোমরা জিডিপি, ইকোনমিক্সের যে এই টার্মটা ইউজ করা হয় আর কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এর সঙ্গে তো পরিচিত আছো। যেটা তোমার দেশে যে প্রোডাকশানটা হচ্ছে, সেই প্রোডাকশান বা যে সার্ভিস দেওয়া হচ্ছে, তার যে মানি ভ্যালু, প্রোডাকশান এবং সার্ভিসের মানি ভ্যালুর যে টোটালটা, সেটাই হচ্ছে তোমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এর সঙ্গে ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস, এসব আরও কিছু হাবিজাবি ব্যাপার আছে। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না। ব্যাপারটা হলো যে এই জিডিপিতে তোমাদের কোনো কন্ট্রিবিউশন আছে? দেশের জিডিপি হচ্ছে দেশের অর্থনৈতিক স্বাস্থ্যের ইঙ্গিত দেয়। তো সেই অর্থনৈতিক স্বাস্থ্য বোঝার জন্য দেখা হয় যে জিডিপির ইনক্রিজ কতটা করে হচ্ছে। জিডিপির ইনক্রিজ কি এমনি হয়? সেখানে মানির যেমন মুভমেন্ট দরকার, সেরকম ইকোনমিক অ্যাক্টিভিটি কোনগুলো? ইকোনমিক অ্যাক্টিভিটি যে সমস্ত অ্যাক্টিভিটিকে মানি ভ্যালুতে পাওয়া যাবে, সেগুলো ইকোনমিক অ্যাক্টিভিটি। তো ইকোনমিক অ্যাক্টিভিটি যত বাড়তে থাকবে, ততই আমাদের জিডিপিরও গ্রোথ হবে। ধরো এই ভূগর্ভে আমাদের কয়লা আছে বা আকরিক আছে, ওগুলো কিন্তু আমাদের জিডিপির ইনক্রিজে কোনো রকম সাহায্য করবে না। তোমার বাড়ির উঠোনে একটা বড় গাছ আছে, ওটাও ওখানে দাঁড়িয়ে থেকে কোনো জিডিপির ইনক্রিজমেন্ট ঘটাবে না। গাছটাকে যদি কেটে ফেলো, কেটে যদি ডালপালা সমেত ওটাকে বিক্রি করো, ডালপালা বিক্রি করলে একজনকে, আবার ওর কাণ্ডটা বিক্রি করলে আরেকজনকে, এইভাবে যে বিক্রি হয়ে গেল, এর পরে যে পয়সা পাওয়া গেল, তাতে কিন্তু জিডিপির ইনক্রিজমেন্ট হলো। আবার ওই পয়সা নিয়ে তুমি ধরো একটা বাইক কিনলে, তাতেও জিডিপির গ্রোথ বাড়বে। আবার বাইক কেনার পর বাইকটা চালানোর জন্য তুমি পেট্রোল কিনবে, তারপর ওতেও হবে। তারপর যখন আবার দূষণ হলো, দূষণের শিকার হয়ে তুমি ডাক্তারের কাছে গেলে, তার কনসালটেশন ফিস দিলে, তাতেও জিডিপির ইনক্রিজ হবে। তো এইভাবেই যখন দেখা যায় যে মুভমেন্ট হচ্ছে, ইকোনমিক অ্যাক্টিভিটি যখন বাড়তে থাকে, তখনই জিডিপির গ্রোথ হয়। এই যে করোনার আবহে এখন আমাদের স্লো ডাউন চলছে, তার কারণ কি? আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো কমে গেছে। তো সেই ইকোনমিক অ্যাক্টিভিটি কমে যাওয়ার দরুন আমাদের এরকম অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে একরকম। তো সেটাকে কাটিয়ে ওঠার জন্যই এত কর্মতৎপরতা শুরু হয়েছে। তা আমার প্রশ্ন যেটা, যে এই যে জিডিপির গ্রোথ বা জিডিপির ইনক্রিজমেন্টের ক্ষেত্রে তোমরা যারা ধরো এখনও কোনো সার্ভিস করছো না বা কোনো রকম প্রোডাকশানের কাজে সেভাবে যুক্ত নয়, তোমাদের কি মনে হয় যে তোমরা
জিডিপিতে কোনো রকম কন্ট্রিবিউট করছো। তোমাদের মধ্যে অনেকেই আছো জানি যারা হচ্ছে সরকারি জব বা এমনি বেসরকারি জবের সঙ্গে যুক্ত আছো, আমি তাদের কথা ছেড়ে দিলাম। কিন্তু যারা কোনো রকম কাজের সঙ্গে যুক্ত হওনি, তোমাদের কি মনে হয় যে তোমরা জিডিপির গ্রোথের ক্ষেত্রে কোনো রকম কন্ট্রিবিউশন করছো? আচ্ছা, এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে আমি যে বিষয়গুলো আজকে আলোচনা করতে চাইছি সেগুলো একটু বলি। যেমন ধরো এগিয়ে বাংলা, এই কথা তোমরা মাঝে মধ্যেই শুনে থাকবে, আর নিশ্চয়ই শুনছো যে ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, এই সব কথাগুলো শুনছো তো। তো এইগুলো সম্বন্ধে ক্লিয়ার কাট আইডিয়া আছে? আমার কয়েকজনের সঙ্গে কথা বলতে গিয়ে যেটুকু মনে হয়েছে, তারা হচ্ছে তোমাদের মতো পরীক্ষার্থী নয়, কিন্তু তারা চাকরি বাকরি করেন। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে এইগুলো সম্বন্ধে দেখলাম তাদের ভাষা জ্ঞান, সেটা দেখেই আমার মনে হলো যে এইগুলো সম্বন্ধে তোমাদের মতো যারা মানে জব সিকার, তাদের এগুলোর একটু বোধহয় ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। যার জন্য আজকে একদম সরাসরি কারেন্ট অ্যাফেয়ার্স বলতে যা বোঝায়, ডিরেক্ট সেই কারেন্ট অ্যাফেয়ার্স না হয়ে কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে রিলেটেড যে ইস্যুগুলো আমাদের দেশ বা রাজ্য পরিচালনার ক্ষেত্রে গভর্নমেন্ট যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নিয়েছে, সেই সব ইনিশিয়েটিভগুলো আসলে কি, সেগুলোর একটু ডেপথে গিয়ে একটু দেখা যাক। তো প্রথমে আসি যে ডিজিটাল ইন্ডিয়ার কথায়। তো এই যে ডিজিটাল ইন্ডিয়ার কনসেপ্টটা শুরু হয়েছে 2014 সাল থেকে। তো সেই 2014 সালে যখন এই কনসেপ্টটা শুরু হয়, তখন মোটামুটি 9টা পিলারের ওপর জোর দেওয়া হয় যে এই বিষয়গুলো এতে গুরুত্ব পাবে। সেটা কি না, একটা হচ্ছে ব্রডব্যান্ড হাইওয়ে। ব্রডব্যান্ড হাইওয়েটা কি, আমরা তো এমনি ট্রান্সপোর্টের ক্ষেত্রে রোড কমিউনিকেশনের ক্ষেত্রে হাইওয়ের কথা শুনেছি, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, এনএইচ, এসএইচ, এসব আমরা শুনেছি। কিন্তু ব্রডব্যান্ড হাইওয়ে কি না, ব্রডব্যান্ড হাইওয়ে এমনই যে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে যাতে সুবিধে হয়। তো এর সঙ্গে যুক্ত যেটা, সেটা হচ্ছে যে ইউনিভার্সাল মোবাইল কানেক্টিভিটি, তারপর তোমার পাবলিক ইন্টারনেট অ্যাক্সেস, এগুলো এর সঙ্গে যুক্ত আছে। তো এইগুলো হলো এই 9টা পিলারের 3টে পিলার। তারপর গভর্নমেন্টের রিফরমেশন, সেটা হচ্ছে টেকনোলজির মাধ্যমে। এ যাবৎ কী হয়ে এসছে যে আমাদের গভর্নমেন্ট তৈরি হয়েছে, গভর্নমেন্টের পর সরকারি দপ্তর যেগুলো তৈরি হয়েছে, অফিস সাজানো হয়েছে, মন্ত্রীর সংখ্যা বাড়ানো হয়েছে, কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে, ইকুইপমেন্ট বাড়ানো হয়েছে, কিন্তু কোয়ালিটি ইমপ্রুভমেন্টের দিকে সেভাবে নজর দেওয়া হয়নি। তো তার যে একটা রিফরমেশন, মানে গভর্নমেন্টের রিফরমেশন থ্রু টেকনোলজি, এটা এই ডিজিটাল ইন্ডিয়ার আরেকটা পিলার। টেকনোলজি প্রয়োগ করে গভর্নমেন্টের কিছু রিফর্ম করা। সেই রিফর্মের কাজ অনেক দিন আগেই শুরু হয়েছে বিভিন্নভাবে। তোমরা তো জানো যে সেই 91 নম্বর সংবিধান সংশোধনে 2003 সালে যেটা হলো, যে মন্ত্রীর সংখ্যা কমানো হলো। মানে যতজন মানে নির্বাচিত হচ্ছে, মানে অর্থাৎ সিট সংখ্যা যত, সে পার্লামেন্ট, লোকসভা অথবা রাজ্যের বিধানসভার ক্ষেত্রে যে টোটাল যা সিট, তার 15% বেশি মন্ত্রী হতে পারবে না। সেটা 2003 সালে ওই 91 নম্বর সংবিধান সংশোধনে এটা করা হলো। তো আমাদের পশ্চিমবঙ্গে যেমন ধরো 294টা সিট আছে, তো সেই 294-এর 15% যা হবে, তার বেশি মন্ত্রী হতে পারবে না। কেন্দ্রে ধরো আমাদের লোকসভায় 545টা সিট, তার 15%-এর বেশি মন্ত্রী হতে পারবে না। কিন্তু একটা সময় হয়েছিল কি, এই সমস্তর কোনো মানে বাছবিচার ছিল না। একে একটা মন্ত্রী তো দিতে হবে, দপ্তর একটা নতুন করে দপ্তর খুলে দেওয়া হলো। একটা দপ্তরকে ভেঙেই কত রকম দপ্তর করে দেওয়া হলো। আমাদের পশ্চিমবঙ্গেই চিন্তা করো না, আমাদের কতজন শিক্ষামন্ত্রী ছিল,
একটা সময়ে আমাদের শিক্ষামন্ত্রী 4-5 জন ছিল। তো এরকমভাবে এখনও আছে। এই অন্ধ্রপ্রদেশে 5 জন ডেপুটি চিফ মিনিস্টার, 5 জন ডেপুটি চিফ মিনিস্টার অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানাতে 3 জন ডেপুটি চিফ মিনিস্টার, কর্ণাটকে 3 জন ডেপুটি চিফ মিনিস্টার, উত্তরপ্রদেশে 2 জন ডেপুটি চিফ মিনিস্টার, গোয়াতে 2 জন ডেপুটি চিফ মিনিস্টার। তো এই যে এত সব মন্ত্রী, আগে যেটা হয়েছে যে এরকমভাবে মন্ত্রীর সংখ্যা বাড়ানো, এখন অবশ্য এই যে মানে 15% রিজার্ভ করে দেওয়া হয়েছে বা লিমিট বেঁধে দেওয়া হয়েছে। এই লিমিটেশনের মধ্যে থাকতে গিয়ে ওই ডেপুটি সিএম যারা হচ্ছে তাদেরকে কিন্তু কোনো না কোনো দপ্তরের ভার, এক বা একাধিক দপ্তরের দায়িত্ব দিয়ে সে কাজটা করে নেওয়া হচ্ছে। তো এখন যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা রিফরমেশনের ব্যাপার, যে গভর্নমেন্টের রিফরমেশন থ্রু টেকনোলজি এটা করতে হবে। তারপর কি ই গভর্নেন্সের ব্যাপারটা কি না, আমাদের যে প্রাইম মিনিস্টার, বর্তমান প্রাইম মিনিস্টার, ওনার মুখ থেকে প্রায়ই বেরোয় আর কি, যে লেস গভর্নমেন্ট বা মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্সটা যেন ম্যাক্সিমাম হয়। গভর্নেন্সটা কি? গভর্নেন্স হচ্ছে যে সরকারি ব্যবস্থাপনার সঙ্গে যে পরিষেবাগুলো যুক্ত রয়েছে, সেই পরিষেবাগুলো যাতে কোয়ালিটি সার্ভিস হতে পারে সেদিকে নজর দেওয়া। সেখানে ব্যুরোক্রেটিক যে টেন্ডেন্সি বা আমলাতান্ত্রিক প্রবণতা যেটা, সেটাকে কাটিয়ে আরও বেশি মানে প্রোঅ্যাক্টিভ হওয়া, এই জিনিসটার জন্যই ম্যাক্সিমাম গভর্নেন্সের দিকে নজর দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার ক্ষেত্রে। তারপর তোমার মানে আইটি জব মানে কি, মানে জবের ক্ষেত্রে বা কাজকর্মের ক্ষেত্রে যাতে ট্রেনিং দিয়ে, ইনফরমেশন টেকনোলজি ট্রেনিং দিয়ে যাতে স্কিল ডেভেলপমেন্ট করে দেওয়া যায়, তার জন্য ব্যবস্থাপনা করা হচ্ছে। সেটাও হচ্ছে এর মধ্যেই পড়ছে, ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে। ইনফরমেশন ফর অল, সবাই যাতে তথ্য হাতের নাগালের মধ্যে পেতে পারে। তাছাড়া আর কি না, হচ্ছে আর্লি হারভেস্ট, অর্থাৎ টেকনোলজির ক্ষেত্রে এমন স্বল্প মেয়াদি বিনিয়োগ করা যাতে করে তার সুফলটা খুব তাড়াতাড়ি মেলে। তো আমরা যদি ডিজিটাল ইন্ডিয়ার আউটকামকে বিচার করতে যাই, তাহলে দেখা যাবে এর যে জ্যাম মানে হচ্ছে জনধন, আধার আর মোবাইল, এই তিনটের যে সম্মিলিত ফসল, সেটা কিন্তু বিশ্বে একটা সাড়া ফেলেছে। তার কারণ 1 বিলিয়ন মানে কত? 100 কোটি। তো সেই 100 কোটি মানুষের জন্য একটা ডিজিটাল আইডেন্টিটি তৈরি করা গেছে। এই ডিজিটাল আইডেন্টিটি তৈরি করাটা কিন্তু কম কথা নয়। তো ডিজিটাল ইন্ডিয়ার সবচেয়ে বড় সাফল্যই হচ্ছে যে এরকম একটা ডিজিটাল আইডেন্টিটি তৈরি করে দেওয়া। এর সোশ্যাল ইম্প্যাক্ট কিন্তু অসাধারণ। তার কারণ বিশ্বব্যাংক সমীক্ষা করে বলছে যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে, ইন্ডিয়া তো একটা ডেভেলপিং কান্ট্রি জানো, ডেভেলপিং কান্ট্রিগুলোতে যদি 10% মোবাইল পেনিট্রেশন বাড়ে, সেক্ষেত্রে পার ক্যাপিটা জিডিপি বাড়বে 0.81%। আর যদি 10% ইন্টারনেট পেনিট্রেশন বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের পার ক্যাপিটা জিডিপি বাড়বে 1.38%। তো এটা কম কথা নয়। আমার প্রশ্নটা ছিল যে তোমরা কি জিডিপিতে কোনো রকম কন্ট্রিবিউট করছো? অবশ্যই করছো। এই জন্যই বলেছিলাম, তোমরা এই যে মোবাইল ব্যবহার করছো বা ইন্টারনেট ব্যবহার করছো, এটা কিন্তু সরাসরি তোমরা বুঝতে পারছো না, কিন্তু এটা হচ্ছে আমাদের জিডিপি গ্রোথের ক্ষেত্রে একটা বড়সড় অগ্রগতি। তো এই যে ডিজিটাল ইন্ডিয়ার সুফলটা আমরা এইভাবেই ভাবতে পারি আর কি। এরপর আসছি মেক ইন ইন্ডিয়াও 2014 সালেই চালু হয়েছে। তো সেই মেক ইন ইন্ডিয়ার 5টা জিনিসে বেশি করে জোর দেওয়া ছিল। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, একটা ইনোভেশন, একটা আইপিআর মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, আর তারপর ছিল তোমার স্কিল ডেভেলপমেন্ট আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তো তোমাদেরকে বলেছিলাম জিডিপির প্রসঙ্গটা টেনেছিলাম। জিডিপির প্রসঙ্গটা না, তাৎপর্যটা হচ্ছে এটা মনে রাখা
যে আমাদের সম্পদের যতক্ষণ না মুভমেন্ট করাতে পারবো ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই হবে না। ইনভেস্টমেন্ট, আমরা ব্যাংকে ধরো টাকা গচ্ছিত রাখলাম, ব্যাংকে টাকা গচ্ছিত রাখলে কিন্তু আমাদের দেশের কোনো উন্নয়ন হবে না। ব্যাংকের টাকা যখনই মার্কেটে চলে আসবে এবং সেই টাকাটার যত বেশি লেনদেন হতে থাকবে তত বেশি আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়তে থাকবে। এই যে 2-4 দিন আগেই পেপারে বেরিয়েছিল রিজার্ভ ব্যাংক আবার ওএমও শুরু করেছে। ওএমও মানে কি? ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন শুরু করার অর্থ কি? বাজারে লিকুইডিটির পরিমাণ অর্থাৎ ক্যাশ নগদের যোগান যেটা, সেই টাকাটার পরিমাণটা বাড়িয়ে দেওয়া। ওটা বাড়িয়ে দেওয়া মানে লোকের হাতে টাকা এলে তবেই তারা খরচ করতে পারবে। ওটা কোথাও মানে স্তূপীকৃত হয়ে থাকলে কোনো কাজে লাগবে না। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডেভেলপিং কান্ট্রিগুলোর ক্ষেত্রে একটা বড় বাধা যেটা ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট পুঁজির অভাব। তো আমাদের দেশে যেটা ছিল এফডিআই মানে ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ সরাসরি বিদেশি বিনিয়োগ, যেটা ওটা একটা লিমিট হয়েছিল যে কিছু কিছু ক্ষেত্রে লেস দ্যান 50%, কোথাও হয়তো মোর দ্যান 50% এরকম ছিল। কিন্তু ওটাকে এখন 100% কোথাও কোথাও করে দেওয়া হয়েছে। এই বিদেশি বিনিয়োগটাকে যত বাড়ানো হবে তত বেশি আমাদের মানে ফান্ডের অপ্রতুলতা কমে যাবে, অর্থাৎ মার্কেটে টাকার যোগানটা বেড়ে যাবে। মার্কেটে টাকার যোগান বাড়া মানেই বুঝতে পারছো যে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি ক্রমশ বাড়তে থাকবে। তো ইনভেস্টমেন্ট, মেক ইন ইন্ডিয়া, একটা সময় আমরা মানে শুধুই শুনে এসেছি মেড ইন চায়না। মেড ইন চায়না মানে চায়নাতে তৈরি হওয়া মাল, কিন্তু আমাদের ক্ষেত্রে মেড ইন ইন্ডিয়া নয়। মেড ইন ইন্ডিয়া হচ্ছে তার পরের স্টেপ, তার আগে হচ্ছে মেক ইন ইন্ডিয়া। আগে তো তৈরি হোক, তারপর সেটা যখন বাইরে বেরোবে তখন তার লেবেলিং হবে না হয় মেড ইন ইন্ডিয়া। আগে তো তৈরি হোক। তো সেই মেক ইন ইন্ডিয়া তৈরি করার উদ্দেশ্যটা কি না, এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি পুঁজির অভাব হয় সেক্ষেত্রে এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হোক এবং সেখানে ইনোভেশন হোক, মানে প্রোডাকশানের ক্ষেত্রে নিত্য নূতন কিছু আবিষ্কার হোক। সেই আবিষ্কার করার পর সেই আবিষ্কারটা যাতে বেহাত না হয়ে যায় তার জন্য আইপিআরের ব্যবস্থা। আইপিআর মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। তোমরা জানো যে মেধাস্বত্ব অধিকার, যেটা এখন সম্পত্তির অধিকার আমাদের সেই 300A আর্টিকেলে চলে যাওয়ার জন্য আমাদের এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটও এখন ওই 300A এই আর্টিকেলেই চলে যাবে। ওটা এখন আমাদের সেই 19 নম্বর আর্টিকেলে এই সম্পত্তির অধিকার যেটা হচ্ছে 31-এ ছিল সেটাই থাকবে না। তো যাই হোক, আমাদের এই যে মেক ইন ইন্ডিয়া এর মূল উদ্দেশ্য কি না, ভারতে তৈরি হোক। গ্লোবালি এক্সপোর্ট পারপাসে যে প্রোডাকশানটা হয়, আমাদের এ পর্যন্ত প্রোডাকশান আমরা করে আসছিলাম ইন্ডিয়াতে 16%। গ্লোবাল প্রোডাকশানের 16% আমাদের কন্ট্রিবিউশন ছিল। কিন্তু মেক ইন ইন্ডিয়া এই প্রজেক্টটা নেওয়ার মধ্য দিয়ে আমাদের যেটা টার্গেট করা হয়েছে যে 2025 এই সময়ের মধ্যে আমাদের এই গ্লোবাল যে প্রোডাকশান সেই প্রোডাকশানটাকে 16 থেকে 22 অর্থাৎ 22%-এ নিয়ে যাওয়া। তো এই একটা লক্ষ্য নিয়ে আমাদের গ্লোবাল ভিলেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর সুফল তোমরা দেখতে থাকবে যে বিভিন্নভাবে এটা হচ্ছে। এই তো আমাদের আগস্টের 1 থেকে 3 তারিখ এটা একটা হলো তোমার কম্পিটিশান হলো, সফটওয়্যার কম্পিটিশান, যেটা স্মার্ট ইন্ডিয়া হেকাথন। স্মার্ট ইন্ডিয়া হেকাথন বলে একটা সফটওয়্যার কম্পিটিশান হলো। প্রোডাকশান ডিজিটাল প্রোডাকশান প্রোডাকশান বিল্ডিং হচ্ছে একটা কম্পিটিশান। তো সেই যে কম্পিটিশান হলো, সেই কম্পিটিশানে আমাদের ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি ওরা ওই একটানা 36 ঘন্টা ননস্টপ 36 আওয়ার্স কাজ করে একটা টেকনিক্যাল প্রবলেমের সলিউশন করলো এআই এর দ্বারা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা। তার মানে আমাদের যে মেক ইন ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া এইগুলো যে কাজ করছে তার প্রমাণ কিন্তু আমরা বিভিন্নভাবে পাচ্ছি। তো এই গেল হচ্ছে তোমার মেক ইন ইন্ডিয়া সম্পর্কে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা গ্লোবাল ভিলেজে পরিণত হওয়া, যেখানে বিশ্বের বিভিন্ন জায়গার প্রোডাকশানের বা এক্সপোর্টের ক্ষেত্রে ইন্ডিয়া একটা লিডিং পার্ট নিতে পারে। তোমরা জানো যে এই যে আমাদের এখন
পিপিই প্রোডাকশান, করোনার জন্য পার্সোনাল প্রোটেকশান ইকুইপমেন্ট যেটা তৈরি হচ্ছে, আমাদের এই 2020 মার্চ মাস পর্যন্ত আমাদের দেশে এই পিপির প্রোডাকশান ছিল 0, কিন্তু এখন সেটা হয়ে গেছে দৈনিক 1.5 লাখ। পিপির প্রোডাকশান ইন্ডিয়াতে এখন 1.5 লাখ। তো এইগুলো হচ্ছে আমাদের মানে ডেভেলপমেন্ট ঘটছে আর কি। এবার আসছি আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত এই কনসেপ্টটা বিভিন্নভাবেই হয়ে আসছিল, কিন্তু এই টার্ম প্রয়োগ করাটা শুরু হয়েছে আমাদের এই 2020 মে মাস থেকে। 2020 এপ্রিল মে, হ্যাঁ এইরকম এপ্রিল মে থেকেই শুরু হয়েছে। তার উদ্দেশ্য কি না, আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। স্বয়ংসম্পূর্ণ বা স্বনির্ভর হওয়ার উদ্দেশ্য এই নয় যে আমরা অন্যান্য দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করে দেবো। অন্যান্য দেশের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু আমরা এমনভাবে প্রোডাকশান করব যে প্রোডাকশানটা আমাদেরকে একদিকে যেমন স্বনির্ভর করবে, আমরা বাইরের দেশকেও তার এক্সপোর্ট করতে পারবো। তো এর জন্য কতগুলো ফেজ আছে। এই ফেজগুলোর ফেজ 1 যেটা ছিল স্বনির্ভর ভারতের ফেজ 1টা ছিল কি, এমএসএমই নিয়ে। এমএসএমইর ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে গেছে। এমএসএমই কি না, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা, তো তার ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে গেছে। আগে যেখানে 1 কোটি টাকা পর্যন্ত স্মলের ক্ষেত্রে বলা ছিল, সেখানে এখন 5 কোটি পর্যন্ত হয়ে গেছে, 2 কোটি থেকে 5 কোটি পর্যন্ত হয়ে গেছে। তো এইভাবে আমাদের এমএসএমইর ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। তারপর ফার্মার্স ডেভেলপমেন্টের জন্য যে ফেজ 2 যেটা, সেখানে কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড আগে যেটা হতো কি, যে যাদের ল্যান্ড আছে, ল্যান্ড হোল্ডার্স, তারাই হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড হোল্ডার হতে পারত। কিন্তু এখন সেই কিষাণ ক্রেডিট কার্ড শুধুমাত্র এগ্রিকালচারের জন্যই নয়, ডেয়ারি ফার্মিংয়ের জন্য আমাদের কিন্তু এখন কেসিসি দেওয়া হবে। স্থির হয়েছে যেটা 1.5 কোটি এরকম ডেয়ারি ফার্মারদেরকে এর আওতায় আনা হবে, তাদেরকে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে। তো এই আত্মনির্ভর ভারতের এই রকম যে বিভিন্ন ফেজ, সেই ফেজগুলো নিয়ে আমাদের কাজ চলছে। 3 নম্বর ফেজেও হচ্ছে দেখা যাচ্ছে মাইগ্রেন্ট লেবারার, তাদের জন্য কিছু কর্মসূচি। তোমরা হয়তো শুনে থাকবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখন গরিব কল্যাণ যোজনা এবং এই আত্মনির্ভর ভারত, এই যে স্কিমগুলো ছাড়া কিন্তু অন্য কোনো প্রকল্পে এখন খুব বেশি ব্যয় বরাদ্দ করবে না, সেগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে। অবশ্য আত্মনির্ভর ভারতের আন্ডারেই যা স্কিম আছে সেগুলোই প্রায় সবগুলোকেই কভার করছে। তো সংক্ষেপে আত্মনির্ভর ভারত হচ্ছে এই। আর এবার ধরো আমাদের পশ্চিমবঙ্গে এগিয়ে বাংলাটা কি? এগিয়ে বাংলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা অফিসিয়াল পোর্টাল, গভর্নমেন্ট পোর্টাল এটা। এখানে সিঙ্গেল উইন্ডো সিস্টেমে রাজ্যের যাবতীয় তথ্য এই এগিয়ে বাংলা পোর্টালে পাওয়া যাবে। এখানে তুমি যে কোনো একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যদি এই কোভিড-19 নিয়ে হয় সেটা হতে পারে, কন্টেনমেন্ট জোন নিয়ে হয় সেটা হতে পারে, ডিস্ট্রিক্টের অন্যান্য ডেভেলপমেন্টের যে সমস্ত তথ্য বা অন্যান্য বা ইনফরমেশান সেগুলো হতে পারে, পেনশন সংক্রান্ত বিষয়, এই যে বিষয়গুলো নিয়ে একটা সিঙ্গেল উইন্ডোতেই এগিয়ে বাংলা পোর্টালে গেলেই তুমি এবার ওর যে বিভিন্ন ডিভিশনগুলো আছে তার একটা সিলেক্ট করলেই তুমি বিভিন্ন ইনফরমেশান পেয়ে যাবে। তাহলে এগিয়ে বাংলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা অফিসিয়াল পোর্টাল, যে পোর্টালে এরকম বহু ইনফরমেশান দেওয়া আছে। ইনফরমেশানগুলো শুধু সরকারি আধিকারিকদের জন্য নয়, এটা হচ্ছে সাধারণ মানুষও এগুলোকে অ্যাক্সেস করতে পারবে। এবং এখানে অন্যান্য স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদেরও যে ওই রিলেটেড যে ব্যাপারগুলো রয়েছে তার সংক্রান্ত লিঙ্ক দেওয়া আছে, যাতে করে ওই গভর্নমেন্টের পোর্টালেও আবার ঢুকতে পারা যায়। তো এই মোটামুটি হচ্ছে আজকের আলোচনার মধ্যে ছিল। তোমরা পড়াশুনো করো, এখনও আমরা ডেট পাইনি। আমি পরের রবিবার আবার আসছি আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজকে আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।